আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইউনিট 2 লেসন 9। এখন থেকে যেই ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলোর মধ্যে গ্রামার থাকবে কিছু, আবার গ্রামারের পাশাপাশি পর্যাপ্ত প্র্যাকটিস থাকবে। বাচ্চাদেরকে এইগুলো পড়াতে পারবেন, তবে বাচ্চাদেরকে গ্রামারের যে নিয়ম রয়েছে এগুলো পড়াবেন না। তাদেরকে সরাসরি প্র্যাকটিসে চলে যাবেন, যেমন এখান থেকে চলে যাবেন। এখানে এটা পড়াতে হবে না যে প্রনাউন মানে জমির, এটা হলো সাবজেক্টিভ প্রনাউন। এইগুলো বাচ্চাদেরকে পড়ানোর প্রয়োজন নেই। তাদেরকে কোনো গ্রামার পড়ানোর প্রয়োজন নেই। তাদেরকে সরাসরি প্র্যাকটিসে চলে যাবেন, সরাসরি বাক্যের মধ্যে চলে যাবেন। কোনো নিয়ম পড়ালে তারা মনে রাখতে পারবে না, এমনকি পড়তে আগ্রহী হবে না। তাহলে নিয়ম কেন দিলাম? নিয়ম দিয়েছি যেন বড়রা বুঝতে পারেন, বুঝে বুঝে পড়াতে পারেন, এই জন্য কিছু নিয়ম দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম আমরা আলোচনা করতেছি প্রনাউন। প্রনাউন এমন এক শব্দ, এমন একটি পরিভাষা যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। নাউন কি জিনিস আগে এটা আমরা শিখি। যেমন যত নামবাচক শব্দ দেখা যায়, রহিম, করিম, মাদ্রাসা, মসজিদ, রাস্তা, নাম মানুষের নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, যে কোনো নামবাচক শব্দ এগুলোকে বলা হয় নাউন। আর আমরা অনেক সময় দেখা যায় যে নামের পরিবর্তেও কিছু শব্দ ব্যবহার করে থাকি। যেমন একজন ব্যক্তির নাম রহিম, এটা নাম। রহিম ক্লাসে আসলো, পরে সে ক্লাস থেকে চলে গেল। সে ক্লাস থেকে চলে গেল, সে মানে কে? সে মানে রহিম। তাহলে রহিমের পরিবর্তে সে ব্যবহার হচ্ছে। তা এটাই হলো প্রনাউন। আমি বললাম মোবাইলটি ভালো, পরে বললাম এটি আমাকে দাও। এটি মানে কোনটি? এটি মানে মোবাইলটি। তা প্রথম যখন মোবাইল বললাম, এটা হলো নাউন। আর নাউনের পরিবর্তে যখন বললাম এটি, এটা হলো প্রনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে প্রনাউন বলা হয়। আর আরবিতে এটাকে জমির বলা হয়, বা দমির বলতে পারেন, যেটি বলেন। জমির আমাদের দেশে বেশি প্রসিদ্ধ শব্দ, এটা বলা হয়। জমিরের কিছু প্রকার রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ 3 প্রকার দেওয়া হয়েছে। একটা হলো সাবজেক্টিভ প্রনাউন, যেটা আপনার ফাইল হিসাবে ব্যবহার হয়, বাক্যের শুরুতে বসে। আরেকটা হলো অবজেক্টিভ প্রনাউন, যেটা অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, অর্থাৎ মাফউল আরবিতে বলা হয়, মাফউল হিসাবে ব্যবহার হয়। এটা আপনার বিশেষ করে ভার্বের পরে ব্যবহার হয়। আরেকটা হলো পসেসিভ প্রনাউন, যেটা অধিকার বোঝায়, যেমন আমার, তোমার, এরকম বোঝায়। এই হলো 3টে আমরা শিখব। একটা হলো সাবজেক্টিভ প্রনাউন, একটা অবজেক্টিভ প্রনাউন, আর একটা পসেসিভ প্রনাউন। আমরা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যে আলোচনা করেছি গ্রামার বিষয়, এটা বাচ্চাদেরকে শেখানোর প্রয়োজন নেই। বাচ্চাদেরকে আমরা শেখাবো এখান থেকে। এদেরকে আমরা বলবো যে আমরা কিছু শব্দ মুখস্থ করি। চলো, যেমন আই, আমি, অথবা বাংলা থেকে ইংরেজি পড়াতে পারেন। আমি, তার ইংরেজি আই, এভাবেও বলতে পারেন। আই, আমি, সোজা এভাবেই চলে যাই। মি, আমাকে, মাই, আমার। আই, আমি, মি, আমাকে, মাই, আমার। আই, মি, মাই, একসাথে বলে দিবেন। উই, আমরা, আস, আমাদেরকে, আওয়ার, আমাদের। উই, আস, আওয়ার। ইউ, তুমি, তোমরা। তাই ইউ অর্থ তুমি হয়, আবার তোমরাও হয়। আপনি হয়, আপনারা হয়। তুই হয়, তোরা হয়, এরকম বলতে পারেন। ইউ, তুমি, তোমরা। আবার ইউ অর্থ তোমাকে, তোমাদেরকে, আপনাকে, আপনাদেরকে, এভাবে বলতে পারেন সম্মান দিয়ে। ইউর শেষে আর যুক্ত হয়েছে। ইউর, তোমার, তোমাদের। এখানে খেয়াল করবেন দুইটা শব্দ সেম, একটা হলো ইউ,
অর্থ তুমি তোমরা, আবার এখানে ইউ অর্থ তোমাকে তোমাদেরকে। তাই ইউ শব্দটা সাবজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, আবার অবজেক্টিভ হিসাবেও ব্যবহার হয়। হি সে, হিম তাকে, হিজ তার। হি সে এটা পুরুষ বোঝাবে, মানে সে পুরুষ। যেমন আপনি বলতে পারেন হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এখানে ছাত্রী হবে না। হিম তাকে এটাও পুরুষ, হিজ তার। সি সে, এই সি দ্বারা মহিলা বোঝাবে। যেমন আমি বলতে পারি শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। সি মানে মহিলা, মেয়ে এরকম বোঝাবে। হার তাকে এটাও মহিলা, হার তার। এখানে আমরা দুটো শব্দ সেম পাইলাম, যেমন হার অর্থ তাকে, আবার হার অর্থ তার। দেয় তারা, দেম তাদেরকে, দেয়ার তাদের। দেয় দেম দেয়ার, দেয় দেম দেয়ার। এখন আমরা গ্রামার শিখব যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলা হয়। প্রেজেন্ট তার বাংলা অর্থ হলো বর্তমান, আর ইনডেফিনিট অর্থ হলো সাধারণ বা অনির্দিষ্ট। টেন্স, টেন্স শব্দের অর্থ হলো কাল। প্রেজেন্ট এখানে বাংলা উচ্চারণও দেওয়া হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার বাংলা অর্থ হলো সাধারণ বর্তমানকাল। আপনারা এটা যদি আরবিতে বলতে চান তাহলে বলতে পারেন ফেইলে মুজারে। মুজারে মানে বর্তমানও হয়, ভবিষ্যতেও হয়, তবে এখানে মুজারে দ্বারা উদ্দেশ্য হবে হাল, মানে বর্তমান। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরবি হিসাবে যদি আপনারা ধরেন তাহলে তার আরবিটা হবে ফেইলে মুজারে হাল মারুফ। কাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে। একটা হলো হয় বা হয়ে থাকে, আরেকটা হলো অভ্যাস, একটা হলো চিরন্তন সত্য। তাহলে তিনটে বিষয় পেলাম, হয় বা হয়ে থাকে, অথবা অভ্যাস, অথবা চিরন্তন সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে, অথবা অভ্যাস বা চিরন্তন সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। ওইটা স্ট্রাকচার আছে, মানে এটা আপনি যেন ব্যবহার করবেন স্ট্রাকচার, এটার গঠন পদ্ধতি কি? গঠন পদ্ধতি এটা হলো সর্বপ্রথম আপনার সাবজেক্ট বসবে। সাবজেক্ট কি জিনিস? সাবজেক্ট হলো বাক্যের প্রধান, একটা বাক্য যে নিয়ন্ত্রণ করে। যেমন আমি বললাম আমি তোমাকে সাহায্য করে, এখানে তিনটা শব্দ, আমি, তোমাকে, আর একটা হলো সাহায্য করে। এখানে মেন কি হতে পারে? তোমাকে? না, এটা না। সাহায্য করি? এটাও না। আমি, মানে বাক্য পরিচালনা করতেছি আমি, মানে আমি কর্তা এখানের। আমি যদি বলি যে তারা মাদ্রাসায় যায়, কারা মাদ্রাসায় যায়? তারা। তাহলে এই বাক্যের প্রধান হলো তারা, মাদ্রাসা প্রধান না, যাওয়া প্রধান না, তারাই এই বাক্যের প্রধান। বাক্যের যিনি প্রধান তাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, বাংলাতে কর্তা, আরবিতে ফাইল বলা হয়। তারপর খেয়াল করেন V1, এখানে আমাদের একটা বিষয় জানতে হবে যে ভার্ব কি জিনিস। VERB, ভার্ব। ভার্ব শব্দের অর্থ হলো ক্রিয়া বা কাজ। ভার্ব শব্দের অর্থ হলো ক্রিয়া বা কাজ। যেমন আসা, যাওয়া, খাওয়া, করা, লওয়া, সওয়া, পড়া, পড়ানো, এরকম যেই কাজগুলো বোঝাচ্ছে এইগুলো হলো ভার্ব। আরবিতে বলা হয় ফেইল। এখন এই ভার্বের আবার তিনটি রূপ রয়েছে। একটি ভার্বের তিনটি রূপ থাকে, মানে কালের পরিবর্তনের কারণে এই রূপগুলো পরিবর্তন হয়।
প্রথম যে রূপটা এটাকে বলা হয় V1, দ্বিতীয় রূপকে V2, তৃতীয় রূপকে V3। একটি ভার্বের তিনটি রূপ থাকে। প্রথম রূপটার নাম V1, দ্বিতীয় রূপের নাম V2, তৃতীয় রূপের নাম V3। যেমন এই যে ইট অর্থ খাওয়া, এটা হলো V1, তার V2 হলো এইট, V3 ইটেন, ইট এইট ইটেন। যেমন গো অর্থ যাওয়া, V2 হলো ওয়েন্ট, V3 গন, গো ওয়েন্ট গন। যেমন ডু অর্থ করা, তার V2 হলো ডিড, V3 ডান, ডু ডিড ডান। এইভাবে একটি ভার্বের তিনটি রূপ থাকে। কালের পরিবর্তনে রূপগুলো পরিবর্তন হয়। এই জন্য আমাদের এটা মনে রাখতে হবে যে একটি ভার্বের তিনটি রূপ থাকে। একটি ভার্বের তিনটি রূপ থাকে। প্রথম রূপটার নাম V1, দ্বিতীয় রূপের নাম V2, তৃতীয় রূপের নাম V3। এখানে খেয়াল করেন, সাবজেক্টের পরে ভার্ব বসবে। এখন কথা হলো ভার্বটা কোনটা বসবে। ভার্বটা বসবে V1, ভার্বটা বসবে 1 নম্বর ভার্ব। তারপর অবজেক্ট বসবে। অবজেক্ট কি জিনিস? বাক্যের কাজ যার উপর গিয়ে পতিত হয় তাকে অবজেক্ট বলা হয়। যেমন আমি তোমাকে সাহায্য করি, আমার সাহায্য করার কাজ কার উপর পতিত হচ্ছে? তোমার উপর। তারা মাদ্রাসায় আসে, তারা কোথায় আসে? তারা মাদ্রাসায় আসে। এরকম মানে ভার্বের পরে যেটা বসে, অর্থাৎ ভার্বের কাজটা যার উপর গিয়ে পতিত হয় তাকে অবজেক্ট বলা হয়। অনেক সময় অবজেক্ট বসে না, না বসে দেখা যায় কাজটা, এই ভার্বের কাজ পতিত হয় না, বরংস সাবজেক্ট যিনি, অবজেক্ট তিনি, এরকম হতে পারে। ওই রকম হলে তাকে কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট বলা হয়। এরকম হলে তাকে কমপ্লিমেন্ট বলা হয়। আচ্ছা, খেয়াল করেন, এখানে খেয়াল করেন, আমি ভাত খাই। এখানে বাক্যের প্রধান কে? প্রধান হলো আমি। তা আমি, এটাই সাবজেক্ট হবে, এটাই সাবজেক্ট। তার ইংরেজি সর্বপ্রথম বসাতে হবে। তাহলে তার ইংরেজি হলো আই, বসিয়ে দিলাম আই। তারপর ভাত খাই, এখানে কাজ কি? খাওয়া। তা ভাত খাওয়া, এখানে কি ভাত মেইন নাকি খাওয়া মেইন? খেয়াল করেন, আমি ভাত খাই, তা এই বাক্যের সাবজেক্ট তো আমি পেয়ে গেলাম। এখন ভার্ব কোনটা? ভাত এটা ভার্ব নাকি খাই খাওয়া এটা ভার্ব? আপনারা অবশ্যই বলবেন খাই খাওয়া এটা কাজ বোঝাচ্ছে। তাহলে এটার ইংলিশ দ্বিতীয়তে বসাতে হবে, ভার্বের ইংলিশ। যেমন ইট, এটা বসিয়ে দেওয়া হবে। কাকে খাই, কাজটা কার উপর পতিত হচ্ছে? ভাতকে খাই। বাংলাতে যদিও দ্বিতীয়তে বসেছে, কিন্তু ইংরেজিতে অবজেক্ট বসাতে হবে। এই জন্য সর্বশেষ রাইজ অবজেক্ট বসে যাচ্ছে। আই ইট রাইজ, আমি ভাত খাই। এটা হলো সাধারণভাবে বোঝাচ্ছে, যেমন আপনার সাধারণভাবে হয় বা হয়ে থাকে। আর একটা হলো অভ্যাস যদি হয়, যেমন আই এক্সারসাইজ, আমি ব্যায়াম করি, এভরিডে প্রতিদিন। আই এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিন ব্যায়াম করি। এটা অভ্যাস বোঝাচ্ছে। আই সাবজেক্ট, এক্সারসাইজ এটা হলো ভার্ব, এভরিডে বাকি অংশ। চিরন্তন সত্য বোঝায়, যেমন দা সান রাইজেস, এখানে ইয়েস যুক্ত হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, এই জন্য এখানে ইয়েস যুক্ত হয়েছে। দা সান রাইজেস, সূর্য উঠে, ইন দি ইস্ট পূর্ব দিকে। TH এর উচ্চারণ দা হয় এবং দি হয়, উভয়ভাবে পড়তে পারেন। TH এর পরে যদি ভাওয়াইল আসে তখন দি উচ্চারণ করবেন। এখানে ই এটা ভাওয়াইল, এই জন্য দি উচ্চারণ করেছে। আর কনসোনেন্ট আসলে দা। দা সান রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, এটা হলো চিরন্তন সত্য বোঝাচ্ছে। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। ইংলিশটা হবে ডক্টর, মানে ডাক্তার। এখানে ভার্ব কোনটা আবার অবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট আমরা পাইলাম হি, সে কি হয়? ইজ হয়, এটা অবস্থা বোঝাচ্ছে। কি হয়? আর ডক্টর, একজন ডাক্তার। এখানে হি যিনি, ডক্টর ইনি, ডাক্তার সাহেব যিনি, সে তিনি। তাহলে সাবজেক্ট, ভার্বের কাজ অবজেক্টের উপর পতিত হচ্ছে না,
মানে এখানে বোঝা যাচ্ছে সাবজেক্ট যিনি, অবজেক্ট তিনি, এরকম বোঝাচ্ছে। এই জন্য এটা অবজেক্ট বলবো না, এটার নাম হলো কমপ্লিমেন্ট। সাবজেক্ট যিনি, অবজেক্ট তিনিই যদি হয়, তাহলে তার এই অবজেক্ট আমরা না বলে আমরা বলবো এটা কমপ্লিমেন্ট। এখন আপনাদের সাথে একটা বিষয় কথা, এটা হলো এখান থেকে আমরা যে নিয়মটা পড়েছি এই পর্যন্ত, এই বাক্যগুলো সহ, এটা আপনারা বাচ্চাদেরকে পড়াবেন না, কারণ বাচ্চারা এই গ্রামার বুঝবে না। এমনকি আপনারা যারা নতুন শিখতে চাচ্ছেন, এটা আপনাদের পড়ার প্রয়োজন নেই, এটা রেখে দিবেন। আপনারা শুরু করবেন এখান থেকে। এই এটা বাচ্চাদেরকেও পড়াতে পারবেন, আপনারা নিজেরাও পড়তে পারবেন। এটা খুব সহজ। বলবেন আই, আমি, বা আমি আই। আই, আমি, আর আই অর্থ আমি, ঠক অর্থ কথা বলা। তা দুটো আমরা একসাথে অবশ্যই বলতে পারি। আই ঠক একসাথে বলতে পারি না? তাহলে এখানে একসাথে বলে দে, আই টক, আমি কথা বলি। আরেকটা শব্দ শিখে নিই আমরা, এভরিডে, প্রতিদিন। এখন আমরা তিনটা একসাথে বলবো, তিনটে শব্দ একসাথে বলতেছি। আই টক এভরিডে, আমি প্রতিদিন কথা বলি। সর্বপ্রথম শেখাবেন আই, আমি, পরে শেখাবেন ঠক, কথা বলা। বলবেন এখন দুইটা একসাথে বলি, আই ঠক, আমি কথা বলি। আরেকটা শব্দ শিখি, এভরিডে, প্রতিদিন। আই টক এভরিডে, আমি প্রতিদিন কথা বলি। আরও শব্দ শিখি, যেমন উই, আমরা, খাম, আসা। উই খাম, আমরা আসি। এভরিডে অর্থ প্রতিদিন, এটা তো আগেই পড়েছি। উই খাম এভরিডে, আমরা প্রতিদিন আসি। যেমন ইউ অর্থ তুমি বা তোমরা, আর গো অর্থ যাওয়া। দুটো একসাথে বলতে পারি, ইউ গো, তুমি যাও, অথবা তোমরা যাও। আরেকটা শব্দ শিখি, মাদ্রাসা, অর্থ হলো মাদ্রাসা। এটা বাংলাতে ব্যবহার করতেছি, মূলত আরবিতে যদি ধরেন তাহলে হবে পাঠ দেওয়ার একটি স্থান, ইসমে জরফের সিগা। তাহলে কোনো জায়গায় যদি আপনি যান অথবা আসেন, আবারও বলতেছি, কোনো জায়গায় যখন যাবেন অথবা আসবেন, ওই স্থানের পূর্বে টু বসে যাবে। তবে হোম, অ্যাব্রড, হিয়ার, দেয়ার, এই শব্দগুলোর পূর্বে আবার টু বসে না। তো ইউ গো, তুমি যাও, কোথায় যাও? টু মাদ্রাসা, মাদ্রাসায়, বা তোমরা মাদ্রাসায় যাও। আরেকটা শব্দ শিখে নেই, এভরি মর্নিং, শব্দের অর্থ হলো প্রতিদিন সকাল। এখন আমরা সবগুলো একসাথে বলবো, ইউ গো টু মাদ্রাসা এভরি মর্নিং, তুমি প্রতিদিন সকালে মাদ্রাসায় যাও, অথবা তোমরা প্রতিদিন সকালে মাদ্রাসায় যাও। ওয়াইট, অপেক্ষা করা। উই ওয়াইট, আমরা অপেক্ষা করি। এভরিডে অর্থ প্রতিদিন, এটা আগেই পড়েছি। উই ওয়াইট এভরিডে, আমরা প্রতিদিন অপেক্ষা করি। উই ওয়াইট এভরিডে, আমরা প্রতিদিন অপেক্ষা করি। ফর শব্দের অর্থ হলো জন্য, আওয়ার শব্দের অর্থ হলো আমাদের, ফ্রেন্ড শব্দের অর্থ হলো বন্ধু, আর এস যুক্ত হয়েছে বহু বচন বোঝানোর জন্য, মানে জমা, প্লোরাল নাম্বার বোঝানোর জন্য, প্লোরাল নাম্বার বোঝানোর জন্য এস যুক্ত হয়েছে। ফ্রেন্ড অর্থ বন্ধু, আর ফ্রেন্ডস অর্থ হলো বন্ধুরা। উই ওয়াইট এভরিডে, আমরা প্রতিদিন অপেক্ষা করি, ফর আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের জন্য। সলভ, সমাধান করা। ইউ সলভ, তুমি সমাধান করো। প্রবলেম শব্দের অর্থ হলো সমস্যা, আর এখানে এস যুক্ত হয়েছে বহু বচন বোঝানোর জন্য, প্রবলেমস, সমস্যাগুলো। ইউ সলভ, তুমি সমাধান করো, দ্য প্রবলেমস, সমস্যাগুলো। ইউ সলভ দ্য প্রবলেমস, তুমি সমস্যাগুলো সমাধান করো। ইউ সলভ দ্য প্রবলেমস এভরিডে, তুমি প্রতিদিন সমস্যাগুলো সমাধান করো। তো বাচ্চাদেরকে এইভাবে শিখিয়ে দিবেন বারবার পড়িয়ে, বা আপনি নিজেও যদি নতুন নতুন ইংরেজি শিখতে চান, তাহলে চেষ্টা করবেন এইগুলো পড়ার জন্য। গ্রামার এগুলো না পড়লেও হবে। আর যদি আপনি বুঝতে পারেন গ্রামার, বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি কঠিন মনে হয়, তাহলে গ্রামারটা ছেড়ে দিবেন। আমাদের বইয়ে একটা নিয়ম রয়েছে যে যত বাক্য আমরা পড়ব, ওই বাক্যগুলোর মধ্যে যত শব্দ রয়েছে এগুলো আবার আলাদাভাবে আমরা পড়ে নেই।
খেয়াল করেন এখানে সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে, কয়টা শব্দ লেখা হয়েছে, আর এই পাশে ইংলিশ ওয়ার্ডস, ইংরেজি শব্দগুলো দেওয়া হয়েছে, আর এই পাশে তার বাংলা অর্থ দেওয়া হয়েছে, এই পাশে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে, আর এখানে আইপিএ এর মাধ্যমে উচ্চারণ দেওয়া হয়েছে। আইপি এর মাধ্যমে উচ্চারণটা সব থেকে শুদ্ধ উচ্চারণ। চেষ্টা করবেন আইপিএ অনুযায়ী পড়ার জন্য। আইপিএটা একটু ইউটিউব থেকে বা বিভিন্ন জায়গা থেকে শিখে নেওয়ার চেষ্টা করবেন। আইপিএ অনেকটা সহজ, 44টা সিম্বল রয়েছে। আইপিএটা শিখলে আপনার উচ্চারণটা অনেকটা শুদ্ধ হয়ে যাবে। আর যদি আইপিএ না পারেন তাহলে তো এখানে বাংলা উচ্চারণ রয়েছে, বাংলা অনুযায়ী পড়বেন। বাংলাটা তেমন শুদ্ধ হয় না। প্রথম যে শব্দটা ইএটি, এটা আমরা অনেকে বলি ইট, ইট না, উচ্চারণ হবে ইট, দীর্ঘ হবে, দীর্ঘ এই দিয়ে। আইপিএতেও খেয়াল করেন আয়ের মতো চিহ্ন দেওয়া, তারপরে দুইটা ফোঁটা। আইটা এখানে ই এর মতো সাউন্ড হবে, আর দুইটা ফোঁটা দিলে দীর্ঘ উচ্চারণ হয়, তাহলে ই, তারপরও শেষে টি মানে ট, ইট অর্থ হলো খাওয়া। ইংলিশে লেখা হবে এভাবে, আর আইপি এর মাধ্যমে লেখা হবে এইভাবে, ইট খাওয়া। এক্সারসাইজ, এক্সার, এখানে র যে সাউন্ডটা, র সাউন্ডটা হবে না। এক্সারসাইজ অর্থ হলো ব্যায়াম করা বা অনুশীলন। এক্সারসাইজ ব্যায়াম বা অনুশীলন। রাইজ উঠা বা উদিত হওয়া। রাইজের বাংলা অর্থ হলো উঠা বা উদিত হওয়া। ইজ, ইজ শব্দের অর্থ হলো হয়, এটাই বেশি ব্যবহার হয়, মাঝে মধ্যে আবার আছে অর্থ ব্যবহৃত হয়। ঠক, কথা বলা। ট সাউন্ডটা এখানে এক্সপিরেশন হবে, এই জন্য মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হবে, টক না হয় ঠক। 5টা লেটার রয়েছে যেগুলো শব্দের শুরুতে আসলে বা সিলেবলের শুরুতে আসলে মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয়, যেমন ফি, ঠি, খে, সি, কিউ। ফি, ঠি, খে, সি, কিউ, এখানে টি এসেছে, এই জন্য ঠ হবে, ঠক, কথা বলা। খাম, আশা, কাম বলেনি, আমি বলতেছি খাম, কেন সি এসেছে এখানে, এই জন্য মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হবে, এগুলোকে বলা হয় এক্সপিরেশন। খাম আশা। গো যাওয়া। ওয়াইট অপেক্ষা করা। সলভ সমাধান করা। রাইস ভাত বা চাল, উভয় অর্থে ব্যবহৃত হয়। এভরিডে প্রতিদিন। ইস্ট পূর্ব দিক। ডক্টর ডাক্তার বা চিকিৎসক, ইংলিশ উচ্চারণটা হবে ডক্টর, ডক্টর, আর বাংলা ডাক্তার বলতে পারেন। এভরি মর্নিং প্রতিদিন সকালে বা প্রতিদিন সকাল, এভরি মর্নিং প্রতিদিন সকাল। ফর জন্য। ফ্রেন্ড বন্ধু। প্রবলেম সমস্যা। আমরা চেষ্টা করব রেগুলার ক্লাস দেওয়ার জন্য, 1 দিন 2 দিন পর পর ক্লাস দেব। আপনারা যখনই ক্লাস আপলোড করা হবে দেখে নেবেন, প্রতিদিনের পড়া প্রতিদিন যদি আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ইংলিশটা শেখা। ইংরেজি শেখা অনেক সহজ, আর আমার বইয়ের মধ্যে তো এমনি সহজ করে দেওয়া হয়েছে। আপনারা যদি মনোযোগ দিয়ে সবগুলো ভিডিও দেখেন, বিশেষ করে স্পোকেন ইংলিশের যে ভিডিওগুলো, আপনার 50টা ক্লাস দেওয়া হবে, যদিও 50টা লেখা, আরও কিছু বেশি দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা ওই ক্লাসগুলো দেখবেন, আপনাদের জন্য ইংলিশটা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ।